চাইনিজ ইবনে বতুতার গল্প আজ বলবো। চীনের ইতিহাসে 7th সেঞ্চুরিতে একজন মঙ্ক ছিল, বুদ্ধিস্ট মঙ্ক। তার নাম হচ্ছে জুয়ানজাং বা শুয়েনটাং, এভাবে উচ্চারণ করা হয় মাঝে মাঝে। জুয়ানজাং এর গল্পটা আসলে বেশ ইন্টারেস্টিং। সে একজন সাধারণ বুদ্ধিস্ট লোক ছিল। এরপর গত এপিসোডে আমরা যে কথা বলেছিলাম সিচুয়ান প্রভিন্সের কথা, সিচুয়ান প্রভিন্সে গিয়ে সে তারপর একজন মঙ্ক হিসেবে, একজন বুদ্ধিস্ট মঙ্ক হিসেবে নিজের এস্টাবলিশমেন্টটা করে এবং সে নিজেকে ডেডিকেট করে। তো ডেডিকেট করার পরে ওই সময় বৌদ্ধ ধর্ম যতটা চীনে এসেছিল ততটা নিয়ে সে আসলে অসন্তুষ্ট ছিল। সে মনে করেছিল যে এখানে এনাফ পিওরিটিটা নাই, ধর্মের পিওরিটিটা পাচ্ছিল না সে, এই কারণে সে ট্রাভেল করতে চেয়েছিল। ওই সময়কার ইম্পেরিয়াল চায়নাতে, চীনে ট্রাভেলিং নিষিদ্ধ ছিল, নিজের কিংডমের বাইরে যাওয়াটা নিষিদ্ধ ছিল। কিন্তু তাও সে এমন একটা জিনিস রাজার সাথে কথা বলে এবং সে এটা পারমিশন পায়, এম্পারারের কাছ থেকে সে পারমিশন পাওয়ার পরে সে তখন ট্রাভেল করতে যায়। এবং এটা বলে রাখা ভালো, এটা ইবনে বতুতার গল্পের আরো 700 বছর আগের কথা। তো ওই সময় আসলে এরকম ট্রাভেলার আরো রেয়ার ছিল। ইবনে বতুতার টাইমেই তো রেয়ার ছিল, ওই সময় আরো রেয়ার ছিল। এবং শুয়েনজাংটা এর গল্পটা এখানেই আসলে মজার শুরু হয়, যে সে ওখান থেকে তারপর সে ট্রাভেল করে ওভারল্যান্ড, সে আসে ওই সময়কার ভারতে এবং ভারতের বেশ অনেক দিন সময় সে কাটায়, অনেক বছর সে ওই এরিয়াতে ট্রাভেল করে। এবং ট্রাভেলিং এর পর সে ফিরে যায়। ফিরে যাওয়ার সময় সে 20টা ঘোড়ায়, বলা হয় যে বিভিন্ন বুদ্ধিস্ট স্ক্রিপচার, সংস্কৃত ভাষার স্ক্রিপচার সে নিয়ে যায়। সংস্কৃত ভাষা সে শিখে যাতে সে লোকালদের সাথে মিশতে পারে এবং সে বৌদ্ধ ধর্ম শিক্ষার উদ্দেশ্যেই সে আসলে ভারত এসেছিল। এবং আমরা যে অনেক সময় শুনি বিহারের ঐতিহাসিক নালন্দা বিশ্ববিদ্যালয়, তো নালন্দা বিশ্ববিদ্যালয়েও সে সময় কাটিয়েছিল বলেই বলা হয়। তো এই সময়টা কাটানোর পরে সে তারপর যখন ফিরে যায়, ফিরে যাওয়ার পরে সে বৌদ্ধ ধর্মের পড়াশোনা করে এবং এটা নিয়ে সে পরে শিক্ষা দেয়। এবং বলা হয় তাকে আসলে ট্রেডিশনাল চাইনিজ বুদ্ধিজমের একজন জনকদের একজন, যদিও বুদ্ধিজম আসলে অনেক আগে এসেছিল চীনে, কিন্তু সে ওটার একটা রিভাইভার ছিল বা রিভাইভালিস্ট হিসেবে তাকে ধরা হয়। এবং এখনকার দিনের মডার্ন ডেতে তার স্মরণ আছে দুটো কারণে। একটা হচ্ছে অবভিয়াসলি তার বুদ্ধিস্ট রিভাইভালিস্ট হিসেবে, কিন্তু সেকেন্ড হচ্ছে সে একজন ট্রাভেলার হিসেবে। এবং মজার একটা ব্যাপার ছিল যে সে যে এতগুলো দেশ, আমি দেশ বলছি কারণ ভারত তখন একটা দেশ না, ভারত মানে কিন্তু অনেকগুলো দেশ, অনেকগুলো ছোট ছোট কিংডম মিলে। তো এতগুলো জায়গায় যে সে গিয়েছিল, সে যে ভিজিট করেছিল, ওই অঞ্চলটা নিয়ে সে অনেক লেখালেখি করে। এবং তার যে একটা ট্রিপ যেটা নিয়ে সে লিখেছে, ট্রিপ টু দ্য ওয়েস্ট, এই বইটা যখন সে লিখে তখন এই বইটা নিয়ে একটা লেভেলের অনেক ইন্টারেস্ট জাগায়। এবং এই বইটাকে ফলো করে প্রায় 700-800 বছর পরে আরো একজন চাইনিজ ট্রাভেলার সিমিলার একটা বইও প্রেজেন্ট করে এবং ওয়েস্টে ট্রাভেল করা। ওই সময়কার জন্য চীন থেকে ভারত আসাটা আসলে ওয়েস্টে যাওয়ার মতোই সমসাময়িক ছিল। এবং তার এই গল্পের কারণেই সে আসলে একজনের ট্রাভেলার হিসেবে স্বীকৃতি পেয়ে যায় অনেকটা, যেটা পরের দিকে গিয়ে ইবনে বতুতা হয়ে যায়। অবভিয়াসলি ইবনে বতুতা আরো ইমপ্রেসিভ ছিল কারণ সে আরো অনেক বেশি জায়গায় ঘুরেছিল। কিন্তু ইটস ইম্পর্টেন্ট টু রিমেম্বার যে টাইমিংটা ইজ ইম্পর্টেন্ট। 700 বছরের গ্যাপে কিন্তু দুনিয়া অনেক পাল্টে গিয়েছিল। সো ইবনে বতুতার টাইমে যতটা সহজ ছিল তার চেয়ে অনেক বেশি কঠিন ছিল শুয়ানজাং এর সময়, বা ইবনে বতুতার টাইমে যত কঠিন ছিল তার চেয়ে অনেক বেশি সহজ আমাদের সময়। এই কারণে যখন মাঝে মাঝেই দুনিয়ার কোনো কেউ খুব ট্রাভেল করলেই তাকে যদি কেউ ইবনে বতুতা বলে, আমি এটার সাথে আসলে একটু দ্বিমত করি এবং কিছুটা মাইন্ড করি। আমার কাছে মনে হয় এটা কাউকে কখনো বলা উচিত না। এটার মেইন কারণ হচ্ছে যে ওই সময়কার তুলনায় আসলে আমাদের কোনো কষ্টই নেই। আমাদের ইন্টারনেট আছে, গাইড বই আছে। ইভেন 20 বছর আগে যারা বলতে পারে যে ইন্টারনেট অত ছিল না, তখন তো গাইড বই ছিল। আমরা ইংলিশ ভাষার একটা চাল চলন আছে, সব জায়গায় গেলেই কাউকে না কাউকে পাওয়া যায়। একটা মোটামুটি প্লেন আছে, ভালো বাস সার্ভিস, ট্রেন সার্ভিস আছে। ওই সময় এগুলো কিছুই ছিল না। ওই সময় মানুষের যাওয়া লেগেছিল উইথাউট এনি অফ দিস। এই জায়গায় আসলে শুয়ানজাং বা ইবনে বতুতার যে ট্রেডিশনালিস্ট ট্রাভেলার যারা, তাদের স্পেশালিটিটা আসলে এখানে। ওই সময় যখন অ্যানিমেল আসছে আমি জানি না, রাতে থাকার কোথায় থাকবো আমি জানি না, এমন জায়গায় যাচ্ছে যেখানকার কোনো ভাষা আমি জানি না, হেঁটে পথে ঘোড়া উট মিলিয়ে যে আমাদের ট্রাভেল করা লাগতো, শীত গরম সব মিলায় বছরের পর বছর ট্রাভেল, ফ্যামিলি থেকে দূরে থাকা, কন্ট্যাক্টের কোনো ওয়ে নাই, চিঠিও ঠিক
তখনকার দিন তেমন চলতো না। সো এটা সব মিলিয়ে কিন্তু আসলে বিশাল একটা কঠিন জার্নি ছিল, যার কারণে আসলে তারাই হচ্ছে দ্য ওজি ট্রাভেলার, আমি যদি বলতে পারি আমাদের মডার্ন ভাষায়, এটা আসলে তাদেরকে আমি ওভাবেই বলবো। তো জুয়ানজাং এর একটা মূর্তি এখনো আছে শিয়ান শহরে, ইন্টারেস্টিং, সিচুয়ান প্রভিন্সে না, এটা শানসি প্রভিন্সে। শিয়ান শহরে গোল্ডেন গুজ পাগোদা নামে একটা খুব নাম করা পাগোদা আছে শিয়ানে। সেই পাগোদার সামনেই আসলে জুয়ানজাং এর এই মূর্তিটা অবস্থিত, এবং তাকে এভাবেই স্মরণ করা হয়, যেহেতু একটা পাগোদার সামনে তার বুদ্ধিস্ট ধর্মীয় যে হিস্ট্রি ওটাও যেমন স্মরণ করা হচ্ছে, সাথে তার যে ট্রাভেলারের অংশটা সেটাও স্মরণ করা হয়। এবং জিয়ান হচ্ছে চীনের ইম্পেরিয়াল শহরগুলোর একটা, এটা একসময় তাদের রাজধানীও ছিল। এবং যখন চীন 70-80 দশকে প্রথম ট্যুরিজমের দিকে খোলা শুরু করে, তখন তারা শুধু 4টা শহর খুলেছিল, বেইজিং, সাংহাই, শিয়ান এবং উইলিন। এবং সাংহাই ছাড়া অন্য 3টাতে আমার যাওয়া হয়েছে। এবং এই শিয়ান শহরে আরো ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে, শিয়ানের হিস্ট্রি ইজ ভেরি ডাইভার্স একটা হিস্ট্রি। এখনকার দিনে আমরা চীন যখন চিন্তা করি খুব মনোলিথিক, আসলে তেমন ছিল না। শিয়ানের হিস্টোরিক্যালি একটা বিশাল একটা মুসলিম পপুলেশন ছিল, এবং চীনের সবচেয়ে ফেমাস মসজিদ এইটাও প্রায় 800 থেকে 1000 বছর পুরানো। শিয়ান গ্রেট মস্কটাও অবস্থিত শিয়ানে। এবং এই মুসলিম কমিউনিটির আশপাশে একটা হালাল ফুড স্ট্রিট আছে। ফুড স্ট্রিটটা বেশ জাঁকজমকপূর্ণ, এবং এটা ইটসেলফ একটা টুরিস্ট অ্যাট্রাকশন। প্রতিদিন সন্ধ্যাবেলা ওখান থেকে মানুষ খাবার দাবার কিনছে, খাচ্ছে, সময় নিয়ে করছে। শিয়ান গ্রেট মস্ক নিয়ে যদি একটু কথা বলি, মসজিদটা চীনের অন্যান্য এলাকার মসজিদগুলোর মতোই, যে অনেকটা একটা লোকাল স্টাইলের তোলা। যেটা হয়েছিল যে চীনে আসলে ইসলামের একটা বড় আবির্ভাব হয়েছিল, মুসলিমদের একটা ভালোই সেটেলমেন্ট হয়েছে, লক্ষ লক্ষ মুসলমান আছে এবং ছিল। এটা যেটা হয় যে কখনো কোনো মুসলিম শাসক গোষ্ঠী আসে, যেটার কারণে যে ফরেন যে ইনফ্লুয়েন্স গুলো ওগুলো অতটা আসে। এই কারণে পৃথিবীর অন্যান্য জায়গায় যে মসজিদগুলোর একটা সিমিলার কাইন্ড অফ স্ট্রাকচার, একটা গম্বুজ আছে, একটা মিনারেত আছে, এটা সবসময় চীনের মসজিদগুলোতে নাই। এটার কারণ হচ্ছে তারা তাদের লোকাল স্টাইলেই বানানো হয়েছিল। এবং শিয়ান গ্রেট মস্কটাও এরকম 3টা-4টা কোর্টইয়ার্ড আছে, এক একটা কোর্টইয়ার্ডের পরে একটা মিনার টাইপের একটা জায়গা, এবং এটার পরে আরেকটা, এটার পরে আরেকটা, এবং ফাইনালি এসে মসজিদের যেই নামাজের রুমটা বেশ অরিজিনাল স্ট্রাকচারের তৈরি করা আছে। এবং এটা যেহেতু একটা এখন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এবং চাইনিজদেরও একটা এস্টাবলিশড জায়গা হিসেবে আছে, এর কারণে এটা একদম অরিজিনাল যে স্ট্রাকচারে সেভাবে আসলে এটা প্রিজার্ভ করা হয়েছে। এবং সাংগ্রেট মসজিদে একদিন জোহর এবং আসরের নামাজ পড়েছিলাম, এবং এরপর ফিরে আসি। তো শিয়ানের ইম্পেরিয়াল ইতিহাসের আরেকটা অংশ যেটা খুব পপুলারলি দেখানো হয় হচ্ছে শিয়ানের গ্রেট ওয়ালগুলো। মানে আমরা তো অবশ্যই গ্রেট ওয়াল অফ চায়নার কথা জানি, কিন্তু সাধারণত ঐতিহাসিক শহরগুলো, স্পেশালি রাজধানীগুলো সবসময় আশপাশ দিয়ে একটা ফোর্ট তৈরি করা হতো এই ওয়াল থেকেই, শহরটাকে প্রোটেক্ট করার জন্য। সো এই গ্রেট ওয়াল, এই ওয়ালটাও এখনো প্রোটেক্টেড, এবং শিয়ানে গেলে এই ওয়ালটা দেখাও পার্ট অফ একটা টুরিস্ট স্টাইল এজ ওয়েল। সো এখানে অনেক মানুষজন দেখলাম যে লোকালরাও এসে ঘোরাঘুরি করছে, কিছু বিয়ের ফটোশুটিং হচ্ছে, এবং ওভারঅল একটা বেশ নাইস একটা এক্সপিরিয়েন্স। এবং শিয়ান যতটা মানে একদিকে নতুন শহরটা যতটাই এস্টাবলিশ হচ্ছে না কেন, যে ওল্ড সিটিটার কেমন একটা জিনিস প্রেজার্ভেশন আছে, এটা দেখে বেশ ভালোই লাগলো।